হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটার সেটিংস এবং লাইন বাই লাইন অ্যানালিসিস বা এক্সপ্লেনেশন সেটা আজকে তোমাদের সামনে উত্থাপন করব। আগে দুটো ভিডিও বানানো আছে এবং সেখানে যথারীতি তোমরা দেখেছিলে যে একটাতে আমি ইন্ট্রোডাকশন অথরের সম্পর্কে কিছু বলেছিলাম, তারপর আর একটা ভিডিওতে ক্যারেক্টার সম্পর্কে কিছু বলেছিলাম, ঠিক আছে। এবং এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটার তোমার যে কেন অ্যান্টি রোমান্টিক ড্রামা এগুলো সম্পর্কেও আমি আলোচনা করেছিলাম ওই দুটো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যান্টি রোমান্টিক কমেডি, তিনটে অ্যাক্ট আছে এখানে, 3 অ্যাক্টসের একটা তোমার ড্রামা। আর এর ব্যাকগ্রাউন্ডটা আমি বলেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানে যদি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের স্বচ্ছ একটা ধারণা না থাকে তাহলে এটা বুঝতে কিন্তু খুব অসুবিধা হয়, ঠিক আছে। এবং তখনকার দিনে আর্মস অ্যান্ড দ্য ম্যান এই যে একটা নাম, এটা ভার্জিলের তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যান ওনার সেই তোমার ল্যাটিন গ্রন্থটা থেকে নেওয়া হয়েছে, সেগুলো আমি বলেছিলাম, ঠিক আছে। এবং যে নামের পিছনে যে স্লেস বা স্যাটায়ারটা এখানে তোমার বার্নার্ড শ ব্যবহার করতে চেয়েছেন, মানে আগেকার দিনে তখন মনে করা হতো সোলজার মানে গড, কিন্তু সোলজাররাও যে ন্যাচারালি মানুষের মতো, সাধারণ মানুষের মতো, আর পাঁচটা মানুষের মতো, তারাও যে অনেক সময় মানে প্রকৃত দেশপ্রেম ছাড়া টাকার জন্য বা সুযোগ সুবিধার জন্য যুদ্ধ করতে পারে, ঠিক আছে। মানে তোমার বা অনেক সময় চাপে পড়েও করতে হতে পারে, সেটাই বলতে চেয়েছে এখানে বার্নার্ড শ, ঠিক আছে। তাহলে আমরা আজকে প্রথমে দেখে নেব আমাদের এই নাটকটার তোমার সেটিংসটা কোথায়, ঠিক আছে। মানে নাটকটা কখন আরম্ভ হয়, দেখো এখানেও বুঝতে পারবে, দেখো বলেছে যে নাইট, রাত্রে। তাহলে রাত্রে বলতে গেলে কোন রাত্রে, ঠিক আছে, কখন কি কবে আরম্ভ হয়েছিল সেগুলো নিয়ে আসছি, দেখে নাও, স্ক্রিনে লক্ষ্য করো। তাহলে এই হলো আমাদের প্লেস সেটিং, ঠিক আছে। প্লেস সেটিং দেখো কোথায় আরম্ভ হয়েছে, পেটকপ ফ্যামিলি বা দ্য পেটকপ ফ্যামিলি। পেটকপ অর্থাৎ যেমন আর কি তোমার সারনেম অনুসারে, ঠিক আছে, সারনেম বা পদবী অনুসারে সেটা হলো, ওরা যেহেতু পেটকপ, আমি ক্যারেক্টারে তোমরা দেখে নিয়েছো, ক্যারেক্টারে রায়না পেটকপ, ক্যাথরিন পেটকপ, ঠিক আছে। এবং অ্যাক্ট 1টা আরম্ভ হবে রায়নার বেডরুমে। সালটা হলো কত, 1885, ঠিক আছে। আর তোমার যেহেতু আমি বলেছিলাম যে কবে অনুষ্ঠিত হয়েছিল, কোথায় তোমার পাবলিশ হয়েছিল, সেগুলোকে নিয়ে আর ডিসকাস করছি না, সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে। অ্যাক্ট 2টা কোথায় আরম্ভ হলো, দেখো ফ্যামিলি গার্ডেন। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা আরম্ভ হয়, এই ঘটনাটা প্রায় 3 মাস পরে ঘটনা রিপ্রেজেন্ট করবে লেখক, ঠিক আছে। তাহলে রায়নার বেডরুমের প্রথম সিনটা শুরু হয় আমাদের অ্যাক্ট 1 ঠিক আছে। কিন্তু অ্যাক্ট 2টা আরম্ভ হয় 3 মাস পরে ফ্যামিলি গার্ডেনে, মানে বাগানে, ঠিক আছে, পেটকপ ফ্যামিলির যে গার্ডেন সেখানে। এবং অ্যাক্ট 3টা ওই দিনেই আরম্ভ হয়, মানে অ্যাক্ট 2-র মতনই, ফ্যামিলি তোমার লাইব্রেরিতে। মানে সেখানে দেখবে লাইব্রেরি অর্থাৎ পড়াশোনার ব্যাপার আছে, পড়াশোনা বইপত্র ইত্যাদি, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের প্লের সেটিংটা। এইবার আমরা চলে আসবো ডাইরেক্ট লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, যেটা তোমাদের বহু প্রতীক্ষিত, ঠিক আছে। তাহলে অ্যাক্ট 1 শুরু। অ্যাক্ট 1-এ প্রথমেই লিখেছে নাইট, অর্থাৎ এই অ্যাক্ট 1টা শুরু হচ্ছে রাত্রে, ঠিক আছে, যেমনটা আমি আগে বললাম। তাহলে দেখো, এবং এগুলো যখন আমি পড়বো, এখানে যে ফুট নোটস বা রেফারেন্স সেগুলো তোমরা একটু নোট করে নেবে, ঠিক আছে। দরকার হলে দু একবার একাধিকবার শুনো এবং নোট করে নিও সেগুলো। তাহলে বলছে এ লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া। তাহলে বেড চেম্বার বলতে গেলে এখানে বলা হয় বুডোয়ার, বলা হয় সেই শব্দটা, একটা বুডোয়ার বলে শব্দ আছে, যার মানে কোনো একটা মহিলার একান্ত একটা কামরা বা তোমার একান্ত একটা রুম, তার নিজেরই রুম, সেটাই। তাহলে বুলগেরিয়া আর সার্বিয়া দুটো টিমের মাঝে আমি বলেছিলাম যুদ্ধটা হয়েছিল, সার্বো বুলগেরিয়ান ওয়ার। আর তারপরে তোমার একটা পার্ট ছিল যেটার নাম ব্যাটেল অফ স্লিভনিটজা, সেগুলো তোমাদের মনে রাখতে হবে মাথায় সব সময়, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে এটা বলছে যে বুলগেরিয়ার একটা বেড চেম্বার, একটা লেডিস বেড চেম্বারে ঘটনাটা শুরু হচ্ছে ইন আ স্মল টাউন নেয়ার দ্য ড্রাগোমান পাস। তাহলে ড্রাগোমান পাসটা আবার কি, ঠিক আছে, ড্রাগোমানের সঙ্গে ড্রাগনের কোনো সঙ্গ নেই, মনে রাখবে। তাহলে একটা স্মল ছোট টাউন ড্রাগোমান পাসের নিকটে। ড্রাগোমান মানে তোমার এই শব্দটার স্পেশালির একটা অর্থ হয়, জানো তো, মানে কি বলতো, যারা ইন্টারপ্রিটার হয়, মানে কি, তুমি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছো একজনের সঙ্গে, সে যদি না বুঝতে পারে, মাঝখান থেকে একটা লোক যদি দুজনের মাঝে সংযোগটা ঘটাতে পারে আর কি, ঠিক আছে। ও তোমার কথা ট্রান্সলেট করে ওকে বলছে, ওর কথা ট্রান্সলেট করে তোমাকে বলছে, তাদেরকে বলা হয় ড্রাগোমান। স্পেশালি যারা তোমার অ্যারাবিক, তুর্কিজ, পার্সিয়ান, এইসব তোমার জাতির মাঝে ইন্টারপ্রেটার হিসাবে ব্যবহার করে,
মানে তোমার কথা বলতে পারে আর কি, একজনের ভাষা ট্রান্সলেট করে অন্যজনকে জানায় এবং একে অপরের সংযোগ সাধন করে, তাদেরকে বলা হয় ড্রাগোমন। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেই জিনিসটাই তোমাদেরকে জানতে হবে। ড্রাগোমন পাস, দেখো পাস মানে কি বলো তো? পাস যখন নাউন হয় তখন হয় কোনো সংকীর্ণ পথ বা গিরিখাত, ভূগোল যদি পড়ে থাকো ভূগোলে বুঝতে পারবে এই জিনিসটা। মানে পাহাড়ের একটা যেমন সংকীর্ণ রাস্তা হয় পাহাড়ের উপর দিয়ে যাওয়ার, সেই জায়গাটা বা নিচের দিকে যাওয়ার, সেইটাকে বলা হয় পাস। এবং পাস যখন ভার্ব হয় তখন তো পরীক্ষায় উত্তীর্ণ হয়, অতিবাহিত হয়, অনেক রকম হয়, ঠিক আছে, এখানে নাউন। তাহলে বলেছে বুলগেরিয়ার একটা শহর ড্রাগোমন পাস অ্যাকচুয়ালি হলো বুলগেরিয়ার একটা মিউনিসিপ্যালিটি অঞ্চলের নাম হলো ড্রাগোমন, ঠিক আছে, এবং সেই এলাকায় যে সংকীর্ণ পথটা আছে সেটার নাম হলো ড্রাগোমন পাস, ঠিক আছে। যেমন বিভিন্ন খাল হয়, পানামা খাল, ঠিক আছে, সেই রকম অনেকটা। তাহলে ড্রাগোমন পাসের নিকটে অর্থাৎ বুলগেরিয়ার একটা তোমার পাদবর্তী দেশ, পাহাড়ের পাদবর্তী অঞ্চলে একটা ছোট্ট টাউন আছে। সেই টাউনটার গল্প এখানে আরম্ভ হলো। সেই টাউনের মধ্যে একটা লেডির চেম্বার। ইট ইজ লেট ইন নভেম্বর, বুঝতে পারছো, যখন আমরা পড়ছি এখনও নভেম্বর দেখো, এবং লেট ইন নভেম্বর মানে প্রায় নভেম্বরের শেষ দিকে, 20-21 তারিখ এরকম। ওকে, ইন দ্য ইয়ার 1855, তাহলে 1885 একটা সাল, 1885 সালের নভেম্বরে কোনো একটা মানে তোমার সেই সালের নভেম্বরের শেষ দিকে ঘটনাটা আরম্ভ হচ্ছে। অ্যান্ড থ্রু অ্যান ওপেন উইন্ডো উইথ আ লিটল ব্যালকনি অন দ্য লেফট ক্যান বি সিন আ পিক অফ দ্য বালকানস। তাহলে এটা কি জিনিস বললো যে থ্রু অ্যান ওপেন উইন্ডো, মানে সেই যে লেডির বেড চেম্বার, একটা মহিলার যে তোমার একটা রুম, সেখানে একটা উইন্ডো রয়েছে, এবং সেই উইন্ডো দিয়ে উইন্ডোতে কি আছে দেখো, উইথ এ লিটল ব্যালকনি, মানে ব্যালকনিতে একটা উইন্ডো আছে, ঠিক আছে, এবং সেই জানলা দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। সেটা কি দেখা যাচ্ছে? পিক অফ দ্য বালকানস। তাহলে বালকানস কি জিনিস? বালকানস অ্যাকচুয়ালি তোমার গ্রিস, বুলগেরিয়া, তারপরে তোমার এই কতগুলো অঞ্চলকে একসঙ্গে বলা হয় বালকানস, ঠিক আছে। এখানে একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা দেখলে স্পষ্ট ধারণা হয়ে যাবে। ছবিটা একটু দেখে নাও। তাহলে এখানে দেখো মানে বালকানস কোন অঞ্চলগুলোকে বলা হতো, দেখো এখানে স্পষ্টই লেখা আছে, দ্য বালকানস ইজ আ নেম গিভেন টু দ্য রিজিয়ন হুইচ ইনক্লুডস মডার্ন ডে, মানে বর্তমান দিনে গ্রিস, আলবেনিয়া, তারপরে তোমার মন্টেনেগ্রো, বোসনিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, এই সমস্ত অঞ্চলগুলোকে একসঙ্গে বলা হতো বালকানস, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এতগুলো প্রদেশকে একসঙ্গে বলা হয় বালকানস। যেখানে একটা ছবি দেওয়া আছে দেখো, সাদা যে অংশগুলো দেখছো সেই জায়গাটাকে টোটাল বলা হয় তোমার বালকানস এরিয়া, ঠিক আছে। অটোম্যান এম্পায়ার বলেছে এটা তোমার তুর্কিশ, যেটা তুর্কি সেটা আগে বলা হতো অটোম্যান, সেটাও তোমরা পাবে, ঠিক আছে। তাহলে এখানে টেক্সটে কি বলেছে যে সেই ব্যালকনি থেকে, অর্থাৎ ব্যালকনির মাঝে যে জানলাটা আছে সেই জানলা থেকে তোমার কি দেখা যাচ্ছে? এ পিক অফ দ্য বালকানস। পিক বলতে গেলে পর্বতের চূড়া হয়, ঠিক আছে, কোনো একটা উঁচু জায়গার যে মেন পয়েন্টটা হয়, কোনো একটা মন্দিরের ধরে নেওয়া একবার আপার পয়েন্টটাকে বলা হয় পিক, পিক অফ দ্য টেম্পল, সেই রকমই। তাহলে আবার আমরা টেক্সটে চলে যাচ্ছি, দেখো। তাহলে আমি যেহেতু একটু আগেই বললাম ওখানে ড্রাগমন পাসের কথা, অর্থাৎ পাহাড়ের নিচে একটা সংকীর্ণ রাস্তা, ঠিক আছে, সেখান থেকে একটু দূরে একটা প্রদেশ আছে, একটা ছোট্ট টাউন আছে, ঠিক আছে, বুলগেরিয়ার একটা ছোট্ট টাউন। সেখান থেকে কি দেখা যাচ্ছে দেখো, সেখানে একটা তোমার মহিলার রুম, এবং সেই রুমের একটা জানলা থেকে পিক অফ দ্য ব্যালকানস দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো একটা পাহাড় বা পর্বতের উঁচু অংশটা দেখা যাচ্ছে, বুঝতে পারলে? ঠিক আছে, এবার ব্যালকানস বলতে গেলে এখানে গ্রিস হতে পারে, সার্বিয়া হতে পারে, রোমানিয়া হতে পারে, যে কোনো একটা অঞ্চলে ছোট্ট একটা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। এবার পাহাড়ের অংশটা কি রকম সেটা বর্ণনা দেবে, দেখো, ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টারলিট স্নো, ঠিক আছে। তাহলে যেহেতু রাত্রের সিন, মানে ধরে নাও একটা পূর্ণিমা রাত্রি, ঠিক আছে, এবার ফুল মুন যদি থাকে পূর্ণিমা রাত্রিতে, চারিদিকে চারিদিকে চাঁদ আছে, তারা আছে, আকাশ একদম সেই চকচকে ঝকঝকে একটা ব্যাপার। সেই জন্য চারিদিকে স্নোতে, অর্থাৎ তুষারে, বরফে একদম সাদা মনে হচ্ছে, দেখো, ওয়ান্ডারফুলি হোয়াইট, শুধু হোয়াইট নয়, ওয়ান্ডারফুলি হোয়াইট, এগুলোকে বলা হয় তোমার অ্যালিটারেশন, যেখানে ডব্লিউ দুটো আছে, দেখো। তাহলে খুব সুন্দর মনে হচ্ছে, একদম তারা ভর্তি যেহেতু রাতটা, ঠিক আছে। স্নোগুলো মানে একে তো সাদা স্নো, তার উপর আবার যদি সাদা লাইট পড়ে তাহলে চিকচিক চিকচিক করে। দি ইন্টেরিয়র অফ দ্য রুম, এইবার হলো ওইটা বা তোমার বাইরের বর্ণনা দিল, প্রকৃতির বর্ণনা দিল, মানে বাইরেরটা কেমন লাগছে। এবার ইন্টেরিয়র অফ দ্য রুম, মানে রুমের ভিতরের বর্ণনা এখানে লেখক দিয়েছেন, দেখো কি বলেছে, দ্য ইন্টেরিয়র অফ দ্য রুম ইজ নট লাইক এনিথিং টু বি সিন ইন দ্য ইস্ট অফ ইউরোপ। তাহলে এটা
ইস্ট অফ ইউরোপ, কোনো কোনো বইয়ে দেখবে আবার ওয়েস্ট অফ ইউরোপ হবে এটা, ঠিক আছে? মানে ওয়েস্ট অফ ইউরোপ বা ইস্ট অফ ইউরোপ এরা যেহেতু একটা মধ্যবর্তী অঞ্চল, সেহেতু বলছে যে ইউরোপের পশ্চিমের দেশগুলোর মতো বা পূর্বের দেশগুলোর মতো সেরকম কিছু নয়, মানে ওই সমস্ত দেশগুলো আরও উন্নত হয়, কিন্তু এটা সেরকম কিছু নয়, বাড়ির ভিতরটা সিম্পল আর কি। ঠিক আছে, ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ ভিয়েনিজ। তাহলে ভিয়েনিজ শব্দটা তোমরা আগে একটা শুনেছিলে যে ক্যারেক্টার সম্পর্কে যখন আমি বলছিলাম, যেখানে ক্যাথরিন পেটকভ অর্থাৎ রায়না পেটকভের হিরোইনের, আমাদের হিরোইনের মাতৃদেবী, তিনি ভিয়েনা, মানে তোমার ভিয়েনা দেশের লেডিদের মতো সবসময় একটুখানি ফিটফাট থাকতে পছন্দ করেন, ঠিক আছে? ওদের মতো একটু অ্যারিস্টোক্রেটিক ভাব সবসময় রয়েছে ওর মাঝে। তাহলে বলছে যে হাফ রিচ বুলগেরিয়ান, সেই ফ্যামিলিটা কীরকম, বুলগেরিয়ানদের হাফ রিচ, মানে বুলগেরিয়ান কান্ট্রির মধ্যে কিন্তু ওরা বেশ মাঝে মাঝে একটা অভিজাত পরিবার, ঠিক আছে? হাফ চিপ ভিয়েনিস, কিন্তু ভিয়েনিসের মতো অতটাও নয়, চিপ, তুচ্ছ, ঠিক আছে? ভিয়েনিসের মতো অতটা নয়, বুলগেরিয়ার দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে বেশ, মানে তোমার ফ্যামিলিটা অ্যারিস্টোক্রেটিক, বেশ ধনী আর কি। দি কাউন্টার পেইন অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, দ্য উইন্ডো কার্টেন্স, দ্য লিটল কার্পেট। আচ্ছা, এখানে অনেক কিছু বর্ণনা দিয়েছে, আমি কেটে কেটে বলছি। দেখো, বলছে প্রথমে বললাম কাউন্টার পেন। কাউন্টার পেন বলতে এখানে বিছানার চাদর বলেছে, ঠিক আছে? বেড কভার বা বেড শিট এরকম। উইন্ডো পেন যেমন একটা ইংলিশ আছে, উইন্ডো পেন অর্থাৎ জানলার কাঁচগুলোকে বলা হয় উইন্ডো পেন। তাহলে বলেছে যে হ্যাঙ্গিংস অফ দ্য বেড, তাহলে তোমার চাদর পত্র, তোমার বিছানার চাদর, এগুলো কি আছে? দ্য উইন্ডো কার্টেন্স, দ্য লিটল কার্পেট, অল দ্য অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স ইন দ্য রুম আর ওরিয়েন্টাল অ্যান্ড গর্জাস। তাহলে ওরিয়েন্টাল শব্দটার কি অর্থ? একটা শব্দ আছে তোমার ওরিয়েন্টাল আর একটা হয় অক্সিডেন্টাল, ঠিক আছে? একটা পূর্ব, একটা তোমার পূর্বের, আর একটা পাশ্চাত্যের, মানে প্রাচ্য এবং পাশ্চাত্য বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো, পাশ্চাত্য মানেই ইংল্যান্ড বা এই সমস্ত উন্নত দেশগুলো, আর প্রাচ্য বলতে গেলে যে সমস্ত দেশগুলো ভারতীয় সংস্কৃতি ক্যারি করে সেইগুলোকে স্পেশালি বলা হয় আর কি। তাহলে এখানে কি বলছে, রুমের ভিতরের যেহেতু বর্ণনা দিয়েছে সেই জন্য বলছে যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেখানে, তোমার কাউন্টার পেন অফ। আচ্ছা বেশ, ঠিক আছে, এখানে কিছু লাইন মিস, আচ্ছা কিছু অংশ ওখানে মিস হয়ে গেছে দেখো, এবং সেই জায়গাটাকে নিয়ে, ঠিক আছে, ওখানে পিডিএফটাই গোটাটা দেওয়া। তাহলে দেখো, ভিয়েনিস অবধি দেওয়া আছে পিডিএফটাই, কিন্তু পরবর্তী যে অংশটা সেটা কিছুটা অংশ স্কিপ করে গেছে। তাহলে দেখে নাও ওই অংশগুলো। বললো যে অ্যাবভ দ্য হেড অফ দ্য ওয়ার্ড হুইচ স্ট্যান্ড আগেনস্ট, ঠিক আছে? এটা তোমার ওয়ার্ড, এটা ওয়ার্ড নয়, ওয়াল, ঠিক আছে? বললো যে দেওয়ালের, মানে দেওয়ালের উঁচু অংশে কি রয়েছে সেটা বলেছে। দেখো, মানে তোমার যে রুমটা বলেছে সেই রুমের যে ওয়াল বা দেওয়াল, সেই দেওয়ালের উপরে কি আছে সেটা দেখো, স্ট্যান্ড আগেনস্ট আ লিটল ওয়াল কাটিং অফ। আচ্ছা, এটা তোমার দেখে নাও এটা কি বলেছে, যে ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ ভিয়েনিস, ঠিক আছে? হলো এটা, এটা আমি বললাম। অ্যাবভ দ্য হেড অফ দ্য বেড, বেড অর্থাৎ বিছানার উপরে কি আছে, হুইচ স্ট্যান্ড এগেনস্ট আ লিটল ওয়াল, যে বিছানাটাকে তুলে দেওয়া রাখা আছে আর কি, ওয়াল কাটিং অফ দ্য লেফট হ্যান্ড কর্নার অফ দ্য রুম। তাহলে কি বলেছে, রুমটার তোমার বাঁ দিকে, ঠিক আছে, লেফট কর্নার বাঁ কোণে একটা বিছানাকে, সেটা একটা জায়গাতে তোমার উঁচু করে রাখা আছে, যেমন একটা খাট হয় সেগুলো তুলে রাখা হয়, মানে তোমার যেগুলো পোর্টেবল টাইপের সেই রকম। ইজ আ পেইন্টেড উডেন শ্রাইন, পেইন্টেড উডেন বলতে গেলে কাঠের, ঠিক আছে? পেইন্টেড উডেন শ্রাইন, শ্রাইন মানে বেদি, মানে সেই যে বেড সেটা কেমন সেটা বর্ণনা দিয়েছে। দেখো, ব্লু অ্যান্ড গোল্ড, তোমার নীল কালারের, গোল্ড সোনালি রং আছে, সেটা সোনালি আভা আছে, উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট অ্যান্ড আ লাইট হ্যাঙ্গিং বিফোর ইট ইন আ পিয়ার্সড মেটাল বল সাসপেন্ডেড বাই 3 চেইনস। তাহলে দেখো, এই লাইনটা ভালোভাবে বোঝো। সাসপেন্ডেড শব্দটার কি অর্থ? সাসপেন্ডেড মানে ঝুলন্ত অবস্থায় থাকা, ঠিক আছে? মানে এখানে কি বলতে চেয়েছে, একটা ক্রাইস্টের, যীশু খ্রিস্টের ছবি রয়েছে, ইমেজ রয়েছে, আইভরি ইমেজ, ঠিক আছে? যেমন আইভরি পাতা হয়, আইভরি নিয়ে বলেছিলাম আমি একবার। তাহলে সেখানে একটা ইমেজ আছে খ্রিস্টের, যীশু খ্রিস্টের, যেখানে তোমার লাইট হ্যাঙ্গিং বিফোর ইট, ঠিক আছে? ওর সামনে ছবি, বিভিন্ন ছবি ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর কি বলেছে, ইন আ পিয়ার্সড মেটাল, পিয়ার্সড মানে কি, যেটা কোনো কিছুর মধ্যে রাখা আছে, যেটাকে বলা হয় অনুপ্রবিষ্ট, ঠিক আছে? কোনো কিছুর মধ্যে প্রবেশ করানো, সেটাকে বলা হয় পিয়ার্সড মেটাল বল সাসপেন্ডেড বাই 3 চেইনস, এবং সেটা 3টে চেনের দ্বারা ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে? 3টে চেন দ্বারা সেই যে লাইটগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে।
আর তারপরে কি বলেছে দেখো, দ্য প্রিন্সিপাল সিট প্লেস টুয়ার্ডস দি আদার সাইড অফ দ্য রুম অ্যান্ড অপোজিট দ্য উইন্ডো ইজ আ টার্কিশ অটোম্যান। তাহলে তুর্কিশ অটোম্যান এটা। এখানে কি বলেছে দেখো, দ্য প্রিন্সিপাল সিট প্লেসড মানে কি, যে মুখ্য একটা সিট রয়েছে বাড়ির মাঝে, সিট মানে একটা আসন বসার জায়গা, সেটা কোথায় আছে, টুয়ার্ডস দ্য আদার সাইড অফ দ্য রুম, মানে অন্য একটা সাইডে যেখানে ছবিটা দেওয়া আছে, ছবিটা টানানো আছে তার অপোজিট দিকে একটা আসন রয়েছে, সোফা টাইপের কিছু একটা রয়েছে সেরকম বলেছে। অ্যান্ড অপোজিট দ্য উইন্ডো ইজ আ, এবং উইন্ডোর অপর পাশে মানে যেখান থেকে আমরা পিক অফ ব্যালকনস দেখছিলাম তার বিপরীত দিকে কি রয়েছে, টার্কিশ অটোম্যান। টার্কিশ অটোম্যান মানে কি বলতো, এরকম অনেক ফ্রেজ আছে, টার্কিশ বা টার্কিশ ডিলাইট। টার্কিশ অটোম্যান এক প্রকারের সোফা বা বেড, যেগুলোর কি হয় ওই যে উঁচু অংশটা থাকে না, বেডটার কি মানে ধরুন একটা সোফা আমরা যে ঢেস দিয়ে বসতে পারি সোফাটার উপর আরাম করে, এবার সেই যে ওই ঢেস দেওয়ার অংশটা থাকে না, মানে সোফার ওই আর্মের অংশটা, উঁচু অংশগুলো থাকে না বা বেডের উঁচু অংশগুলো থাকে না, সেইটাকে বলা হয় তোমার তুর্কিশ অটোম্যান। ঠিক আছে, এইবার দেখো আমরা আবার সেই পিডিএফটাই চলে যাব যেখানে বাকি অংশগুলো দেওয়া আছে। তাহলে দেখো পিডিএফটার এখানে তোমরা জানি না যে বইয়ের কোন অংশটা প্রথমে দিয়েছে পরে দিয়েছে, তোমরা জাস্ট দেখে নেবে কোথায় কি আছে। এখানে দেখো লাইনগুলো, কেননা আমি যে অংশটা পড়লাম সেটা পরে দেওয়া আছে, দেখো আগে এটা দেওয়া আছে। দ্য কাউন্টার পেন অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, দ্য উইন্ডো কার্টেন্স, লিটিল, এগুলো আমি পড়লাম। এবার দেখো এখানে বলেছে যে দ্য পেপার অন দ্য ওয়ালস ইজ অক্সিডেন্টাল অ্যান্ড পাল্ট্রি, মানে কি, যে ওয়ালের উপর যে পেপারটা দেওয়া আছে মানে তোমার যে দেওয়ালটার উপর, প্রাচীরটার উপর রুমের, সেখানে পেপারটা অক্সিডেন্টাল প্রাচ্যের। এবং তারপরে এই জায়গাগুলো আগে আমি পড়ে দিলাম, ঠিক আছে, এগুলো কোথাও কোথাও পরে দেওয়া আছে, দেখো ডায়াগোনালি এই সমস্ত কিছু শব্দগুলো দেওয়া আছে যেগুলো। তারপরে আমি চলে আসছি যে অ্যাবভ দ্য হেড অফ দ্য বেড, বেডের উপরে কি আছে, হুই স্ট্যান্ড এগেনস্ট দ্য লিটল ওয়াল কাটিং অফ দ্য রাইট কর্নার, এগুলো পড়া হলো। ইজ আ পেইন্টেড উডেন শ্রাইন, ব্লু অ্যান্ড গোল্ড আইভরি, ইমেজ অফ দ্য ক্রাইস্ট অ্যান্ড আ লাইট হ্যাঙ্গিং বিফোর। ঠিক আছে, তারপরে দেখো অন দ্য লেফট ফার্দার ফরওয়ার্ড ইজ অ্যান অটোম্যান, অটোম্যানটাকে কি বলা হয়েছে, সে তুর্কিশ অটোম্যান। ঠিক আছে, দ্য ওয়াস্ট অ্যান্ড এগেনস্ট, ওয়াস্ট অ্যান্ড বলতে গেলে অনেকটা যেখানে আমরা বেসিন টাইপের বলি সিঙ্ক, সেগুলো ওয়াস্ট অ্যান্ড বলা হয়। এগেনস্ট দ্য ওয়াল অন দ্য লেফট, লেফটে রয়েছে, কনসিস্ট অফ অ্যান এনামেলড আয়রন বেসিন উইথ আ পেল, উইথ এ পেল বিনিথ ইট ইন আ পেইন্টেড মেটাল ফ্রেম, সেখানে একটা পেইন্টেড মেটাল ফ্রেম আছে ছবি আঁকার। ঠিক আছে, এ সিঙ্গেল টাওয়েল অন দ্য রেইল অ্যাট দ্য সাইড, টাওয়েল মানে কি দেখো একটা বেসিন আছে, বেসিনে যেমন তোমার ওয়াশরুমগুলো হয় সেইটার বর্ণনা দিয়েছে, রুমের এক ধারে একটা বেসিন রয়েছে, সেখানে তোমার টাওয়েল টানানো আছে একটা সাইডে, টাওয়েল রাখা আছে একটা সিঙ্গেল। এ চেয়ার নেয়ার, ইট ইজ অস্ট্রিয়ান বেন্ট উড, তারপর একটা চেয়ার আছে সেখানে তোমার সেটা অস্ট্রিয়ান বেন্ট উড দিয়ে তৈরি, মানে অস্ট্রিয়ান উডগুলো দিয়ে। উইথ কেন সিট, কেন মানে বেতের সিট, ঠিক আছে, বেদ দিয়ে তৈরি। দ্য ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল এই বিটুইন দ্য বেড অ্যান্ড দ্য উইন্ডো, ড্রেসিং টেবিলটা কোথায় আছে, বেড বিছানা এবং জানলার তোমার মাঝামাঝি আছে। ইজ অ্যান অর্ডিনারি পাইন টেবিল, পাইন টেবিলে তৈরি। ঠিক আছে, পাইন টেবিল যেটা কভার্ড উইথ কোল্ড ক্লোথ অফ মেনি কালার্স, বিভিন্ন কালারের ক্লোথ দিয়ে তৈরি, বাট উইথ অ্যান এক্সপেন্সিভ টয়লেট তোমার মিরর অন ইট, কিন্তু একটা বেশ দামি টয়লেট মিরর, আয়নাটা রাখা হয়েছে ওখানে। তাহলে একটা ঘরোয়া বর্ণনা দিয়েছে, গাদা গুচ্ছের শব্দ এখানে দেওয়া আছে, লাইন দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। দ্য ডোর ইজ অন দ্য রাইট, এবার বাড়ির রুমটার দরজাটা কোথায় রয়েছে, ডান দিকে রয়েছে। অ্যান্ড দেয়ার ইজ আ চেস্ট অফ ড্রয়ার্স বিটুইন দ্য ডোর অ্যান্ড দ্য বেড। ঠিক আছে, চেস্ট অফ ড্রয়ার্স বলতে গেলে যেগুলোকে বলা হয় দেরাজওয়ালা টানা সিন্ধুক আর কি। ঠিক আছে, মানে ধরে নাও যেগুলোতে সিন্ধুকের মাঝে মানে টানা লাগানো সিন্ধুক আর কি, দেরাজওয়ালা এরকম বলা হয়। ইজ অলসো কভার্ড বাই আ ভেরিয়েগেটেড নেটিভ ক্লথ, নেটিভ ওখানকারই তোমার নেটিভ ক্লথ দিয়ে তো, নেটিভ মানে যেখানে জন্মগ্রহণ করে সেই জায়গাটাকে বলা হয় নেটিভ, ভেরিয়েগেটেড মানে বিভিন্ন রকমের আর কি। এবার তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড অন ইট দেয়ার ইজ আ পাইল অফ পেপার ব্যাকড নোভেলস, তাহলে পেপার ব্যাকড অফ নোভেলস, সেখানে বিভিন্ন তোমার নোভেলস পড়ে আছে, উপন্যাস এই সমস্ত কিছু। অন হুইচ এ লার্জ ফটোগ্রাফ অফ অ্যান এক্সট্রিম, আর একটা লাইন এখানে বাদ চলে গেল, এ বক্স অফ চকোলেট ক্রিমস, এইটা মনে রাখবে, চকলেট ক্রিম মানে রায়না এগুলো পছন্দ করে খেতে। অ্যান্ড আ মিনিয়েচার ইজেল, তাহলে ইজেল শব্দটার কি অর্থ, ইজেল হচ্ছে ছবির ফ্রেম, কোনো একটা ছবি ধরে নাও বাঁধানো আছে, তার যে ফ্রেমটা চিত্রফলক সেইটাকে বলা হয় ইজেল। ওকে, তাহলে ফ্রেমটাকে কি বলা হয়, ইজেল। তাহলে সেখানে একটা মিনিয়েচার মানে তোমার মোটামুটি একটা ছোট সাইজের একটা ফ্রেম আছে, সে এবার মানে
সেখানে একটা হ্যান্ডসাম ফটোগ্রাফ আছে তোমার, দেখো কার ফটোগ্রাফ বলো তো, এটা হলো যার সঙ্গে ওর বিয়ে ঠিক হবে, সার্জিয়াসের। মানে প্রথমে রায়না যার সঙ্গে বিয়ে ঠিক হবে সেই অফিসারটা ছবি সেখানে টানানো আছে ওর রুমের মাঝেই। মানে ওদের মাঝে কতটা সম্পর্ক কীরকম সেটা বোঝা যাচ্ছে, ছবি যেহেতু একটা টানানো আছে এবং ফ্যামিলির সেটা সম্মতিতেই, মানে ওর বাবা মাও চাইতো আর কি প্রথম অবস্থায়। হুজ লফটি বেয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স ক্যান বি ফেল্ট ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট। তাহলে কেমন একটা লাইন দেখো, এটা বলেছে যে তার যে মানে চাকচিক্য, চোখের যে ধরন, হ্যান্ডসাম তোমার একটা যে সুদর্শন পুরুষ, এবং যে ম্যাগনেটিক গ্ল্যান্স দৃষ্টিটা, ঠিক আছে, সেইটা ছবি থেকেও প্রকাশ পাচ্ছে। মানে বাইরে থেকে যদি কেউ ছবিটা দেখে সার্জিয়াসের, সেই ছবিটা দেখে বাইরে থেকে ফিল করতে পারবে যে সার্জিয়াস কত বড় বীর, এরকম মনে হচ্ছে যেন। বীর হোক না হোক ছবিতে সেটা আঁকা হয়েছে, প্রতিভাত হয়েছে। দ্য রুম ইজ লাইটেড বাই আ ক্যান্ডেল, রুমটাকে ক্যান্ডেল লাইট দিয়ে তুলে ধরা হয়েছে, মানে তোমার মোমবাতি জ্বালানো আছে। অন দ্য চেস্ট অফ ড্রয়ার, সেই যে চেস্ট অফ ড্রয়ার সেটা আমি আগেই বললাম, ড্রয়ারের উপর একটা মোমবাতি রাখা রাখা আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার অন দ্য ড্রেসিং টেবিল, এবং অন্য একটা ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে মোমবাতি, উইথ আ বক্স অফ ম্যাচেস বিসাইড ইট, এবং তার পাশে কি আছে, ম্যাচ বক্স অর্থাৎ দেশলাইয়ের কাঠি। দি উইন্ডো ইজ হিঞ্জ ডোর ওয়াইজ অ্যান্ড স্ট্যান্ডস ওয়াইড ওপেন, তাই হিঞ্জেস মানে আটকানো, ঠিক আছে। তাহলে স্ট্যান্ড ওয়াইড ওপেন, ডোর ওয়াইজ মানে দুটো জানলাটা খোলা রয়েছে। আর কি বলেছে দেখো, আউটসাইড আ পেয়ার অফ উডেন শাটার্স, মানে উডেন শাটার্স মানে যে জানলার যে কপাটগুলো, ঠিক আছে, সেইগুলো কি উডেন শাটার, উডেন কাঠ দিয়ে তৈরি। ওপেনিং অনওয়ার্ডস আউটওয়ার্ডস খোলা আছে, মানে বাইরের দিক থেকে খোলা আছে, ওকে। অলসো স্ট্যান্ড ওপেন, সেটাও খোলা রয়েছে। অন দি ব্যালকনি আ ইয়াং লেডি, এইবার রায়নার পরিচয়টা আমরা এখানে পাবো। দেখো ইয়াং লেডি বলতে গেলে রায়নাকে বুঝিয়েছে, যে হিরোইন আমাদের, ঠিক আছে। ইন্টেন্সলি কনসাস অফ দ্য রোমান্টিক বিউটি অফ দ্য নাইট, মানে কি মেয়েটার ইয়াং বয়স, রাত্রে দেখে, রাত্রি যে তোমার আবহাওয়া, ওয়েদার, চারিদিকে যে স্টারের শাইনিং, এই সমস্ত কিছু সম্পর্কে বেশ সচেতনও, জানছে, বুঝতে পারছে যে বাইরের পরিবেশটা খুবই সুন্দর, সেই সম্পর্কেও কনসাস, সচেতন, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখছে আর প্রাকৃতিক দৃশ্য। অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হার ওন ইউথ অ্যান্ড বিউটি ইজ আ পার্ট অফ ইট। খুব সুন্দর একটা লাইন, এবং সাধারণত সবার ভালো লাগবে, সবার মনে হয় এরকম একটা, যে বলছে যে প্রকৃতি তো সুন্দর, সে এটাও জানে, আর সে সঙ্গে সঙ্গে এটাও জানে যে সে নিজেও সুন্দর এখন, যেহেতু একটা ইউথ এজে আছে, বিউটি পার্ট সেটাও জানে নিজেও, যে একটা তোমার প্রিটি ওমেন, সেটা সম্পর্কেও কনসাস। ইজ অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, গেজিং অ্যাট দ্য স্নোই ব্যালকনস, ব্যালকনস বলতে সেই পিক অফ দ্য ব্যালকনস, ঠিক আছে, সেটার দিকে তাকিয়ে আছে, পাহাড়ের চূড়ার দিকে সব স্নোই মানে বরফে ঘেরা। সি ইজ কভার্ড বাই আ লং ম্যান্টেল ফার্স, তাহলে তার ড্রেসটা কীরকম বলেছে দেখো, ম্যান্টেল মানে ঢিলে পোশাক, না নাইট গাউনের বাড়িতে রয়েছে যেহেতু, আর ফার্স মানে পশম বা উল, উলের তৈরি একটা পোশাক, ঢিলে ঢালা পোশাকে পরে আছে, ওটা একটা পোশাক। আর ওর্থ যেটা দামি, অন আ মডারেট এস্টিমেট অ্যাবাউট 3 times অফ দ্য ফার্নিচার অফ হার রুম, মানে রুমে এতক্ষণ যে ফার্নিচারের গল্প কথাগুলো আমরা পেলাম অনেক কিছু, ঠিক আছে, মোমবাতি, ছবি, যীশু খ্রিস্টের ছবি, লাইট, বেড, অটোম্যান, তারপরে তোমার সার্জিয়াসের ছবি, আরও অনেক কিছু। তাহলে বলছে যে সেইগুলোর চেয়ে মডারেট এস্টিমেট, ঠিক আছে, এস্টিমেট মানে আনুমানিক একটা, মানে এস্টিমেট মানেটাই আনুমানিক, ওকে। তাহলে এখানে বলতে চাইলো যে মানে ওর পোশাকটা বাদ বাকি ফার্নিচার, ওর যে রুমের ফার্নিচারগুলো রয়েছে সেগুলোর চেয়ে কম করে 3 দফা বেশি দামি হবে, 3 times, ঠিক আছে। এর যদি ধরে নাও দাম 500 টাকা হয়, তাহলে ওর ড্রেসটার দাম 1500 টাকা, এরকম। তার কি বলেছে দেখো, হার রেভারি, রেভারি মানে যে এতক্ষণ যে একটা ভাব, মানে ভাবের জগতে ছিল, সেটাকে বলেছে। ইজ ইন্টারাপ্টেড বাই হার মাদার, মানে তখন যে প্রকৃতির সৌন্দর্য পান করছিলেন, ঠিক আছে, সেটা ইন্টারাপ্টেড হলো, বাধা দিল, কে বাধা দিল ওটা, ক্যাথরিন পেটকভ, ক্যাথরিন পেটকভ মানে ওনার মা। এ ওম্যান ওভার 40, আমি বলেছিলাম যে মিডিল এজের একটা ওম্যান, 40 বছরের একটা তোমার এজি, যাই হোক 40 ক্রস করেছে আর কি। ইম্পেরিয়াসলি এনার্জেটিক, এটা কোটেশনের মাঝে ছিল শব্দটা, যার এনার্জি কোনো সময় ক্ষয় হয় না, ভয়ানক এনার্জেটিক আর কি, বুঝতে পারছো। উইথ ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইজ, চুলগুলোও কালো, চোখগুলোও টানা টানা কালো কালো চোখ। হু মাইট বি আ ভেরি স্প্লেন্ডিড স্পেসিমেন অফ দ্য ওয়াইফ অফ আ মাউন্টেন ফার্মার। তাহলে কি বলেছে যে স্প্লেন্ডিড স্পেসিমেন, বা স্পেসিমেন মানে কি, স্পেসিমেন কপি যেমন হয় বইয়ের, ঠিক আছে, সেরকম আর কি, অরিজিনাল থেকেই যে জিনিসটাকে তোমার উদ্ভূত করা হয়, দেওয়া হয় আর কি, সেটাকে বলেছে। মানে সে একজন যে মাউন্টেন ফার্মারের ওম্যান হিসেবে একজন তোমার স্বীকৃত আর কি, মানে ফেমাস, বাট ইজ ডিটারমাইন্ড টু বি এ ভিয়েনেজ লেডিস। তাহলে স্প্লেন্ডিড, যথেষ্ট স্প্লেন্ডিড, মানে পেটকপের স্ত্রী হওয়ার মানে তোমার সেই ক্রেডিট অনুযায়ী ও যথেষ্ট কিন্তু
মানে যেহেতু রেসপেক্টেবল ফ্যামিলি থেকে বিলং করে, ও কিন্তু স্প্লেন্ডিড মানে জাঁকজমকপূর্ণ, কিন্তু ভিএনএস লেডি হতে চায়, মানে তাদের মতোই সবসময় আরও অ্যারিস্টোক্রেটিক হতে চায়, আরও ক্রেডিট পেতে চায়, আরও প্রাউড ফিল করতে চায়, সেটা বলেছে। অ্যান্ড টু দ্য এন্ড ওয়ার্স আ ফ্যাশনেবল টি গাউন অন অল ওকেশন। তাহলে টি গাউন এটা একটা নতুন শব্দ। দেখো টি গাউন মানে কি বলতো? টি গাউন হলো একটা ইনফর্মাল ড্রেস, মানে বাড়িতে ধরে নাও কোনো একটা অষ্টপ্রহর যে ড্রেসটা পরা হয় তার চেয়ে একটু আলাদা, একটা ঢিলে ঢালা বড় ধরনের পোশাক, বিশাল বড়, একদম গলা থেকে কাঁধ থেকে একদম পা অবধি। তাহলে একটা ড্রেস যেটা ইনফর্মাল এন্টারটেইন করা হয় বাড়িতে, বাড়িতে কেউ এলো যেটা আমরা তখন পরি, সেটাকে বলা হয় টি গাউন। টি গাউন হলো তখনকার দিনে, অর্থাৎ তোমার mid-19th century-তে তোমার এই ড্রেসটা খুব পপুলার ছিল, এবং টানা টানা ড্রেসটার মাঝে টানা টানা দাগ থাকতো, ঠিক আছে, আর ফেব্রিক্স দিয়ে তৈরি হতো, ফেব্রিকের ড্রেস। তাহলে এ ওমেন্স ড্রেস ফর ইনফর্মাল এন্টারটেইনিং অ্যাট হোম। ওকে, সেরকম সেই ড্রেসটাকে বলা হয় টি গাউন। টি গাউন লেখাটা এরকম করে লেখা হয়, আর কি করে লেখা হয়, টির মাঝে একটা হাইফেন দিয়ে তারপরে গাউন লেখা হয়। ওকে, তাহলে এই ছিল প্রথম ইন্ট্রোডাকশন, মানে যেভাবে গল্পটা লেখক শুরু করবে, প্রথম ব্যাকগ্রাউন্ডটা বললো, ঠিক আছে, যে এত কিছু হচ্ছে, বাড়িটা কীরকম, রুম কীরকম আগে জেনে নাও, তারপরে রায়না কীরকম। এখানে আমরা দুটো পরিচয় পেলাম। রায়নার মা কিন্তু খুব মডার্ন, আরও বেশি হতে চায়, মডার্ন লেডি হতে চায়, ভিএনএসদের সঙ্গে পাত্তা তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে যায়। অন্যদিকে রায়নাও কম যায় না, রায়নাও নিজে প্রকৃতি সম্পর্কে, নিজের বিউটি সম্পর্কে খুব কনসাস, ঠিক আছে। তারপরে চলে এসো আমাদের ক্যাথরিন দেখো এন্টারিং হ্যাস্টিলি, খুব দ্রুত বাড়ির মাঝে ঢুকলো, রুমের মাঝে চলে এলো, প্রবেশ করলো, ফুল অফ গুড নিউজ। চোখ মুখ দেখেই মনে হচ্ছে যে কোনো একটা গুড নিউজ আসছে। রায়না, সেই প্রোনাউন্সে যেটা আমি বলেছিলাম, রাইনা এরকম করে বলে রায়নাকে, ঠিক আছে, দেখো উইথ দ্য স্ট্রেস অন দ্য ইর উপর স্ট্রেস দিয়ে, তাহলে রায়নাকে আমরা বলছি রায়না, কিন্তু ওর মা বলে রাইনা, এরকম রায়না এরকম করে। সি গোজ টু দ্য বেড এক্সপেক্টিং টু ফাইন্ড রায়না দেয়ার। রায়না তো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান তারা এইসব দেখছে, কিন্তু ওর মা ভাবলো যে রুমের মাঝেই থাকবে, সেই জন্য রুমের মাঝেই চলে গিয়েছিল। রায়না লুকস ইনটু দ্য রুম। তাহলে রুম থেকে যেহেতু চিৎকার চেঁচামেচি করছে, রায়না রুমের দিকে তাকালো। হ্যাভেন চাইল্ড, আর ইউ আউট অফ দ্য নাইট ইয়ার ইনস্টিড অফ ইন ইউর বেড। তাহলে এই রাত্রে নিজের বিছানা ছেড়ে বাইরে দাঁড়িয়েছিস, ইউ উইল ক্যাচ ইউর ডেথ। ক্যাচ ইউর ডেথ বলতে গেলে ঠান্ডা লেগে যাবে, সেই সমস্ত কিছু বলছে, ঠিক আছে। লৌকা টোল্ড মি ইউ আর অ্যাসলিপ, লৌকা তো বলছিল তুই শুয়ে পড়েছিস। রায়না বলছে কামিং ইন, রায়না ভিতরে এলো দেখো, এবং বলছে আই সেন্ড হার আওয়ে, আমি ওকে পাঠিয়ে দিয়েছি, তো আমার কাছে বক বক করছিল, আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, আমি একা থাকতে চাইছিলাম। দ্য স্টার্স আর সো বিউটিফুল, হোয়াটস দ্য ম্যাটার, দেখো কি সুন্দর আজকে রাত্রি মানে তোমার স্টারগুলো, তারাগুলো কি সুন্দর, কি ব্যাপার বলো তো মা। ক্যাথরিন বলছে সাচ নিউজ, দেয়ার হ্যাজ বিন আ ব্যাটল। সাচ নিউজ মানে জানিস তো একটা ভালো খুশির খবর আছে, সেরকম বলছে যে একটা যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ সেই সমস্ত কিছু আমরা সমস্ত কিছু জানতে পারবো ধীরে ধীরে। দেখো রায়না বলছে যে হার আইস ডায়ালেটিং মানে কি বলতো, যখন চোখগুলো মোটা মোটা করে কেউ তাকায়, মানে তোমার প্রসারিত করা হয়, তাকে বলা হয় ডায়ালেট। এরকম আর কি। সি থ্রোজ দ্য ক্লোক অন দ্য অটোম্যান, মানে সেই সোফাটার উপরে বা বেডের উপর আর কি, তার নিজের সেই ক্লোক, উপরে যে আস্তরণটা ছিল ড্রেসের উপরে, সেটাকে খুলে রাখলো আর কি। অ্যান্ড কামস ইগারলি টু ক্যাথরিন ইন হার নাইট গাউন, এবং সিম্পল একটা নাইট গাউন পরেই তার মায়ের সামনে এসে দাঁড়ালো। এ প্রিটি গার্মেন্ট, মানে গার্মেন্টটা দেখতে খুব ভালো, নাইট গাউনটা, রাত্রের পোশাক, বাট এভিডেন্টলি দি অনলি ওয়ান শি হ্যাজ অন, ঠিক আছে, কিন্তু মানে ওই একটা পোশাক পরেই আসে। ক্যাথরিন বলছে এ গ্রেট ব্যাটেল অ্যাট স্লিপ নির্জা, এটা কথাটা আমরা আগেই পেয়েছিলাম, স্লিপ নির্জা যুদ্ধ হয়েছিল, এ ভিক্টোরি, এবং আমরা জিতেছি। তাহলে যে সার্বিয়া এবং বুলগেরিয়ার মাঝে যে যুদ্ধটা হয়েছিল, সেটা বুলগেরিয়া যে জিতেছে সেটাই বলছে ভিক্টোরি, অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস। এবং কেন এত আনন্দিত সেটা বলছে, দেখো যেহেতু রায়নার সঙ্গে সার্জিয়াসের বিয়ে ঠিক হয়েছে, মানে ওরা যেহেতু বেট্রট, মানে রায়না যেহেতু বাগদত্তা আর কি, সেই জন্য বেশি হ্যাপি, যেহেতু সার্জিয়াস যুদ্ধটা জিতেছে, এবং সার্জিয়াস মানে তোমার উঁচু র্যাঙ্কে আছে, সার্জিয়াসের নেতৃত্বেই যুদ্ধটা জেতা হয়েছে, সেই জন্য বেশি হ্যাপি। রায়না উইথ আ ক্রাই অফ ডিলাইট, রায়না তো বিশাল আনন্দের সঙ্গে বলছে ও র্যাপচারাসলি, খুব আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে, ও মাদার, দেন উইথ এ সার্টেন অ্যাংজাইটি, তারপরে আবার হঠাৎ করে আশঙ্কার সঙ্গে বললো ইস ফাদার, সে বাবা নিরাপদ আছে তো, মানে যুদ্ধ হলো, বাবাও তো ওদের সঙ্গে যুক্ত, ঠিক আছে, ও কিন্তু যোদ্ধা একটা। সেটা আমরা পেয়েছিলাম আগে, যে ওরা নিজেদের অ্যাবিলিটির চেয়ে নিজেদের টাকা পয়সার জন্য ওরকম উচ্চ পদস্থ। অফকোর্স, ওরা ক্যাথরিন বলছে অফকোর্স হি সেন্ট মি দ্য নিউজ, তোর বাবাই তোমাকে নিউজটা পাঠালো,
ঠিক আছে, তার জন্য তো আমি জানতে পারলাম সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার। এই সময়ে মানে এই ঘন্টায় এখন তো সার্জিয়াসই সবচেয়ে বড় হিরো, দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট। আইডল মানে একটা শ্রদ্ধার পুরুষ, একটা শ্রদ্ধার পাত্র, পরম ভক্তির পাত্র। তোমার টিচারও হতে পারে, তোমার মা বাবাও হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। তাহলে রেজিমেন্ট বলছে যে এখন ওদের রেজিমেন্টে, ওদের দলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় তোমার সার্জিয়াসকে। সার্জিয়াসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষ, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, নেক্সট ডেতে আমরা এগোবো ধীরে ধীরে। খুব বেশি বলছি না, যেহেতু এখানে প্রথমে ইন্ট্রোডাকশনটা খুব বড় এবং তোমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে সেগুলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, স্টে গুড, স্টে হ্যাপি।